মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সাথে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করলেন এবং উনি হয়ে গেলেন সার্বভৌমত্বে বাংলাদেশের বাদশাহ হয়ে গেলেন, আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। সকল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রহিত করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করে শেখ মুজিব ২৫ লক্ষ শহীদের সাথে বেইমানি করলেন। যদি সেদিন এই গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, এটা শেখ মুজিব হত্যা করলেন। সেই কারণে আমি নির্দ্বিধায় বলতে চাই, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্রের পরিবর্তনের, সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই বিধায় এই মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণকারী সেনাবাহিনী, তারা সেদিন শেখ মুজিবের মৃত্যুটা অনিবার্য ছিল। তাই আমরা বলতে চাই, আজকে অনেকেই এই সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন, বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য দেশের সেনাবাহিনী এক নয়। বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জিয়া রহমান প্রথম বিদ্রোহ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন। আপনারা দেখবেন যতগুলো সেক্টর কমান্ডার তারা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানীর নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তাই বলতে চাই, এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না। জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে ভাগ বটরা করে উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফের একই ড্রেস, জলপাই রঙের ড্রেসে এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাল দেখেছে, দেখেছে। আমরা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনীর থেকে তাদেরকে অধিক সুযোগ সুবিধা দিয়েছেন। একটি ইন্ডিমিউনিটি দিয়েছিলেন রক্ষী বাহিনীকে, যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে সে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে। সেই জন্য এই বরিশালের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন নায়ক, সরকার পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে সদর্পে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? সেদিন 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে, ছাত্রকে, মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব রক্ষী বাহিনীদের হত্যা করেছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, শেখ মুজিব রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ ছিল একটি অর্থনৈতিক ভঙ্গুর রাষ্ট্র, বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই কারণেই রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছিলেন। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের যে সরকার গঠিত হলো, 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করলো জেনারেল ওসমানী সেক্টর কমান্ডারদের নিয়ে মিটিং করে তেলিয়াপাড়া 8 তারিখ। 8 এপ্রিল তেলিয়াপাড়াতে একটি চা বাগানের রেস্ট হাউসে মিটিং করে সেখানে সিদ্ধান্ত হলো, সকল সেক্টর কমান্ডাররা ও জেনারেল ওসমানীকে বললেন, আপনি তাজউদ্দিন সাহেবকে বলেন প্রবাসী সরকার গঠন করার জন্য। তারপরে 10 তারিখ 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার সেই সিদ্ধান্ত হলো। তারপর 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন, ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তাই আমরা বলতে চাই, সেদিন তাজউদ্দিন সাহেব শপথ গ্রহণ করার পর দেশি বিদেশি সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, কিসের উপর ভিত্তি করে আজকে আপনি প্রবাসী সরকার গঠন করলেন, আপনি প্রধানমন্ত্রী হলেন? উনি একটি কথায় উত্তর দিয়েছিলেন, কেন আপনারা শোনেন নাই? আমাদের তরুণ মেজর জিয়া রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি, আমি প্রধানমন্ত্রী হয়েছি। সেই কারণেই আওয়ামী লীগ কোনোদিন তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে নাই, পরিবারকে মূল্যায়ন করে নাই। ঐতিহাসিক সত্য ঘটনাটি বলার কারণে।